মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি আসামি ৩ জন খালাস। ১৪ কার্যদিবসেই মিলল রায়। যে রায় আজকে ঘোষিত হয়েছে সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তুষ্ট হয়েছে। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন, ভারতের পশ্চিম উস্কানিমূলক মনে করেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। মেহেরপুরে আওয়ামী লীগ আমলে ত্রাণের চাল নিয়ে ৯/৬ শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের বরাদ্দ আত্মসাৎ, অভিযোগের তীর তৎকালীন পিআইওর দিকে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে। আজ আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে তাই সবার চোখ ছিল মাগুরার দিকে। শুনানি শেষে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। খালাস দেয়া হয় বাকি ৩ আসামি, আসিয়ার বোনের স্বামী, তার ভাসুর ও শাশুড়িকে। মাত্র ১৪ কার্যদিবসই শেষ হলো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকাল থেকেই চাঞ্চল্যকর এই মামলার রায় ঘিরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছিল সরগরম। ৯:৩০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় মামলার ৪ আসামি হিটু শেখ, সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে। ঠিক ১ ঘন্টা পরপরই আসে দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রায়। রাষ্ট্রপক্ষ জানায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে খালাস দেওয়া হয়েছে অন্য আসামি সজীব শেখ, রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-এর ২ ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। যদিও আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার স্বজন প্রতিবেশীরা, বাকি ৩ আসামিকেও বিচারের আওতায় আনতে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তারা। এই জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল, খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। এই মামলার রায় আমরা সঠিক বিচার পাই নাই। এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব ও তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এই প্রত্যাশা কামনা করি। আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ থেকে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। গত ১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে মাগুরায় যেতে চাই সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ১৪ কার্যদিবসে রায় হলো এই মামলার, বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু অর্থাৎ আজ সকাল ৯:৩০টার দিকে মাগুরা শিশু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে যে শিশু আসিয়া হত্যা মামলার রায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিচারক এম জাহিদ হাসান কিন্তু এই রায় দিয়েছেন। রায়ে যে মামলার প্রধান আসামি হিটু শেখ, তাকে দণ্ডিত করা হয়েছে, অনাদায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যে বাকি ৩ আসামি অর্থাৎ শিশুটির বোনের
স্বামী সদীপ শেখ, তার ভাসুর রাতুল শেখ এবং জায়েদা বেগম, তার শাশুড়ি জায়েদা বেগমকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। বলতে গেলে যে মাত্র 14 কার্য দিবসে যে মামলার রায় ঘোষণা হয়েছে, এটি কিন্তু মাগুরার ইতিহাসে, আইনজীবীরা বলছেন যে মাগুরার ইতিহাসে কিন্তু এই প্রথম কোনো ধর্ষণ হত্যা মামলা যে যার রায় মাত্র 14 কার্য দিবসেই শেষ হয়েছে। আর এর আগে 15 মার্চ কিন্তু মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রধান আসামি হিটু শেখ 164 ধারায় জবানবন্দি দেয়। তারপরে 1 মাস পরে কিন্তু 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। এরপরেই কিন্তু মামলার যে সাক্ষী গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে কিন্তু আজকের এই রায়। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। ভারতের পুশিন উস্কানিমূলক নয় এমনটাই মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুন্দরবনের ভয়েসিং চ্যানেলে বিজিবির তৃতীয় ভাসমান বিওপির উদ্বোধন করেন তিনি। পুশিনের বদলে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। ভয়েসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে। মেহেরপুরের মুজিবনগরে আওয়ামী লীগ আমলের গত অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির বরাদ্দ চাল নিয়ে 9-6 অভিযোগ উঠেছে। স্কুল, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে বরাদ্দের বড় অংশ। অভিযোগের তীর তৎকালীন পিআইওর বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত চলছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান আমিমিয়া হাফিজিয়া মাদ্রাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত বছরের জুনে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয় 5 টন চাল। বরাদ্দের খাদ্যশস্য উত্তোলন করা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে কোনো সহায়তাই পায়নি তারা। আর দরখাস্তও করেনি মাদ্রাসার পক্ষ থেকে, তা দিয়েছে অবশ্য অবৈধ তুলে নিয়েছে, যেহেতু আমাদের নাম ভাঙি তুলে নিয়েছে, এরামই তো হয়েছে। বরাদ্দ তালিকায় যে ইউপি সদস্যের নাম আছে তারও দাবি তিনিও কিছুই জানতেন না। দুষলেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে। ওই পিআই অফিসার মাশরুফ আলম আমার ওই টিআর কাবিকার কাগজে সই করতে যাই, ওর ভিতরে ওই কাগজে সই করে নিচ্ছে। আমাকে সে 1 টাকাও দেয়নি এই প্রতিষ্ঠানের নামে। আমি পরে এটা জানতে পারি। একই উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার দারুল উলুম মাদানিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের নামে 2023 সালে বরাদ্দ আসে 5 টন চাল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি তাদের দেয়া হয় মাত্র 42,500 টাকা। বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষও বলছে তারা পেয়েছেন 40,000 টাকা, যদিও বরাদ্দ ছিল 5 মেট্রিক টন চাল। 2023-24 অর্থবছরে উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের বরাদ্দেরও বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দাবি পিআইও অফিসে ডেকে তাদের টাকা দেয়া হয়েছে। সরকারি কি বরাদ্দ এসেছে জানানো হয়নি সেটিও। আমাদেরকে বলছে যে উপজেলা থেকে টাকা দেওয়া হবে, সেই হিসাবে গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে 42,500 টাকা দিয়েছে। 5 টনের জায়গায় যদি আমাকে 4 টনও দিত তবু তো আমার স্কুলের অনেক কাজ হতো, কিন্তু আমাকে তো দেওয়া হয়নি, আমি জানিনি সম্পর্কে। আমার হাতে 40,000 টাকা দিয়েছে, আমি কোনো কাগজে সই করিনি। স্থানীয় আরেক জনপ্রতিনিধিও বরাদ্দ 9-6 জন্য দায়ী করলেন তৎকালীন পিআইও মাশরুবা আলমকেই। আমাকেও যখন ডেকে দিলেন তখন একটা কাগজে লিখে দিচ্ছেন, এবং আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করি এদের যে তোমাদের কত কি দিল, বলো আমাদের 40,000 টাকা করে দিচ্ছে। চাউল এগুলো বিষয় নিয়ে কোনো রকম ওখানে কোনো আলোচনাও হয়নি, কিছুই না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন পিআইও। তাদেরকে তো ওইভাবেই সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে তাদের কাছ থেকে মাস্টার নেওয়া হয়েছে, ওইভাবে সবকিছু করা আছে, তো না করার কোনো সুযোগ নাই। তারা যদি ভুল করে থাকে বা কিছু যদি থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পায়নি। এখন তাদের মধ্যে যদি কোন্দল থাকে সেটা তারা আমরা বলতে পারছি। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বলছেন তাদের কাছ থেকে বরাদ্দের সব চালই উত্তোলন করা হয়েছে। ওসিএল ডিব্বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার মিলায়ে দেখে যে ওনার ওই স্বাক্ষর আর ওনার কাছে যে কাগজটা পাইছে ডিওটা প্রথম কপি, সেটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর চাল উত্তোলন করে বা গম উত্তোলন করে ওই পিআইসি নিয়ে যায়। এ বিষয়ে ইওনোর কাছে লিখিত অভিযোগও দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। চলছে তদন্ত।
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন যে নির্দেশিকা রয়েছে, একই সাথে যে সরকারি নীতিমালাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত পিআইও বর্তমানে বগুড়ার কাহালু উপজেলায় কর্মরত রয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশ আজ বিকেল ৩টা থেকে নগরীর সার্কিট হাউস মাঠে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। আরও জেনে নেব, যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দুই বিভাগের সমন্বয়েই তো সমাবেশ, সার্বিক আয়োজনের বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। সঠিক বলেছেন শাওন, খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে আজকের সমাবেশ সার্কিট হাউসের ময়দানে বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে মোটামুটি যেসব ধরনের প্রস্তুতি সেগুলো সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই সমাবেশ এটি মহাসমাবেশে পরিণত হবে বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে। এবং আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া আমাদেরকে জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আপনি জানেন যে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এই ৩ দলের সমন্বয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখানে আরও কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন এবং তারা মনে করেন যে বিএনপি ঘোষিত যে ৩১ দফা রয়েছে সেই দফাগুলো বাস্তবায়নে তরুণদের কিভাবে আরও উদ্যোগী করা যায়, তরুণরা কিভাবে এই দেশ গঠনে ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই অনুষ্ঠানে আলোচনা হবে। শাওন, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে। খুলনার ডুমুরিয়ায় সিএনজি ও লরি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ জন। সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা থেকে ছেড়ে আসা সিএনজির সাথে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যায়, তারা সিএনজির আরোহী। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক লরি চালক ও হেলপার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবাড়িয়া গ্রামে ২ শতাধিক লিচু বাগান। গ্রামের যেদিকে তাকানো যায় দেখা মিলছে সারি সারি গাছ। ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ আসার কয়েকদিন আগে থেকেই ফল পাকতে শুরু করেছে। ভিড় করছেন ক্রেতারা। মধুমাসের রসালো ফলের মধ্যে সবচেয়ে কম সময়ে বাজারে থাকে লিচু, তাই বরাবরই এর চাহিদা থাকে তুঙ্গে। মিষ্টি ও সুস্বাদের কারণে বিভিন্ন জেলার লিচুর সুখ্যাতি রয়েছে। এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রাম। ২ শতাধিক বাগান আছে এখানে। প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি রাস্তার দুপাশ জুড়ে শত শত লিচু গাছ। লিচু চাষিদের দাবি, প্রায় ২০০ বছর আগে চীন থেকে এই জাতের লিচুর চারা গাছ আনা হয়েছিল। তবে এখন এটি মঙ্গলবাড়ির লিচু নামে পরিচিতি পেয়েছে। আমার বর্তমান গাছ আছে ১০৫টা। আর আমাদের যে মনে করি যে ঈদের যে একটা আনন্দ হয়, আমাদের এই আনন্দটা লাগে। মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারায়ণদি ৩টা এলাকা মিলে লিচুটা হয়। আনাচে কানাচে সব জায়গাতেই লিচুর চারা থেকে নিয়ে বড় গাছ সবারই ছোট বড় গাছ রয়েছে। ছোট বীজের বড় আকৃতির এই লিচুর ফলন ভালো। মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যায় বাগান থেকে লিচু সংগ্রহ। প্রতি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮০০ টাকা দরে। মঙ্গলবাড়িয়া লিচু অনেক সুস্বাদু, কিশোরগঞ্জের বিখ্যাত লিচু, সারা বাংলাদেশে এর সুনাম। আমরা ফ্যামিলি নিয়ে প্রতি বছর আসি মঙ্গলবাড়ি, ঐতিহাসিক মঙ্গলবাড়ি লিচুর জন্য। কিছু লিচু কিনা হয়েছে, আমার কিছু বন্ধু বান্ধব, কিছু প্রবাসী বাইরে আছে, ওনাদের জন্য। কৃষি বিভাগ জানিয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে চাষ হওয়া এসব লিচু রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। এবার ১০ থেকে ১১ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মঙ্গলবাড়িয়া গ্রামের নামটি হয়েছে মঙ্গলবাড়িয়া লিচুর মাধ্যমে।
এই মঙ্গলবাড়িয়া, নারান্দি, কুমারপুর এই গ্রামগুলোতে প্রায় শতবর্ষী অসংখ্য লিচু গাছের দেখা মেলে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই আমাদের লিচুগুলো মোটামুটি পরিপক্ক হবে এবং আমাদের যারা ভোক্তা আছেন, যারা ক্রেতা আছেন, তারা কিনতে পারবেন। মঙ্গলবাড়িয়া গ্রাম ছাড়াও কুমারপুর ও নারান্দি গ্রামের 3000-এর বেশি পরিবার লিচু চাষের সাথে জড়িত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লিচু কেন্দ্রিক কর্মসংস্থান গড়ে উঠেছে এ অঞ্চলে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।